এভাবে ঢ্যাপ ঢ্যাপ করে তাকিয়ে থেকো না প্লিজ, আমার নজর লাগবে। শানের কথাটা শুনে আমি তাড়াতাড়ি করে ওনার থেকে মুখ ফিরে নিলাম। সর্বনাশ, আমি যে ওনাকে দেখছিলাম উনি বুঝলো কি করে? উনি তো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তাহলে উনিও কি আমাকেই পর্যবেক্ষণ করেছিলেন? ছি ছি, কী লজ্জা! এই চোখটাও এত বেহায়া কেন জানে? তখন থেকেই ওনাকেই দেখে যাচ্ছে। উফ, সকাল থেকে কি যে হয়েছে আমার। এই কি বিড়বিড় করছিলে বলো তো? কি বিড়বিড় করব? কিছুই না। তুমি তৎক্ষণ আমাকেই দেখছিলে বলো। বয়ে গেছে। আপনাকে দেখতে আমি এখনও পাগল হইনি। মিথ্যা বলছো। আমি নিজের চোখে দেখেছি তুমি আমার দিকেই তাকিয়েছিলে। ও তাই, তাহলে তো বলতে হবে আপনিও আমাকে দেখছিলেন। না হলে বুঝলেন কিভাবে যে আমি দেখছিলাম? শানকে মুখ ভেঙালাম। শান হেসে বলল, কেউ একজন যদি এত কাছ থেকে তোমাকে দেখে তাহলে সেটা কি তোমার অনুভব হবে না? আমারও তাই হয়েছে। না হলে আমার এত ঠেকা পড়ে নাই তোমাকে দেখব। নিজের তো সৎসাহস নাই সত্যি স্বীকার করার, তাই কথা গোল গোল ঘুরাচ্ছে। ওনার কথাটা শুনে আমি রেগে বললাম, হ্যাঁ আমি আপনাকে দেখছিলাম তো। এখন কি হয়েছে? এটা স্বীকার করার আবার সাহস লাগে নাকি? জানেন কত ছেলে আমার পেছনে ঘুরে, কিন্তু আমি তাদেরকে পাত্তা দেই না। সেখানে আমার ভাগ্য ভালো যে আমি আপনার দিকে তাকিয়েছি, সেটা নিয়ে হ্যাপি থাকেন। আমার কথা শেষ হতেই শান ভাইয়া হঠাৎ গাড়িটা থামিয়ে দিলেন আর গাড়িটার সিটে মাথা হেলিয়ে হো হো করে হেসে দিল। ওনার হাসি দেখে আমি বিপাকে পড়ে গেলাম। ওনার এমন হঠাৎ হঠাৎ হাসি দেখলে ভয় লাগে যে এরপর নিশ্চয় এমন কথা বলবে যেটাতে আমার মাথাটা কাটা যাবে। শান ভাইয়া হাসতে হাসতে বলল, উফ, তাহলে অস্বীকার করলে নিজের মুখে যে তুমি আমাকে দেখছিলে? আর শুধু দেখোই নাই, আমাকে তুমি পাত্তাও দাও। দ্যাট মিন্স ইউ ফিল সামথিং সামথিং ফর মি, বলে উনি আবারও হেসে দিল। আমার মুখ আপনার ইংরাজি ও বর্ণের মতো আর চোখগুলো বড় বড় হয়ে গেল। আমার কথা মানেটা যে উনি এভাবে ঘুরিয়ে দেবে সেটা আমি বুঝতেও পারিনি। আমি জানতাম এমন কিছু হবে। ওনার হাসি দেখে বুঝেছিলাম কীভাবে প্যাচে ফেললো। আমি এক হাত দিয়ে মুখ এক পাশটা ঢেকে মুচকি হেসে বাহিরের দিকে তাকালাম আর বাহিরের দিকে তাকিয়ে বললাম, নাথিং। এবার দয়া করে গাড়িটা চালান। শানও আমার কথা আর উত্তর দিল না। শান গাড়ি আবার স্টার্ট দিল। তবে মনে মনে অনেক খুশি হলো। শান খুব ভালো জব্দ করতে পেরেছে আজ সোহাকে। আজ মুখে স্বীকার করেছে, খুব তাড়াতাড়ি মন থেকেও স্বীকার করবে, সেই ব্যবস্থা করবে শান। কিছুক্ষণ পর গাড়িটা একটা বাড়ির সামনে দাঁড়ালো। আমি অদ্ভুতভাবে বাড়িটার দিকে তাকিয়ে আছি। বিশ্বাস করতে পারছি না এটা আমার বাড়ি। তার মানে শান ভাই আমাকে আব্বু আম্মুর সাথে দেখা করাতে নিয়ে এসেছে, এজন্য এত তাড়া। আর এটা ওনার সারপ্রাইজ ছিল। আমি ছলছল চোখে ওনার দিকে তাকালাম। শান হেসে বলল, প্লিজ এখন আর তখনের মতো জড়িয়ে ধরো না যেন। উনি কথাটা বলেই হাসতে লাগলেন। আমি ওনার দিকে আমার হাতের কাছে থাকা একটা পানির বোতল মেরে বললাম, আপনার মতো ফাজিল আমি জীবনও দেখিনি। সময় আমার আসবে, তখন শোধ তুলব, মনে রাখবেন। কথাটা বলেই আমি গাড়ি থেকে নামার জন্য পা বাড়াতে শান ভাই আমার হাত ধরে টান দিয়ে একদম ওনার কাছে নিয়ে আসলো। আমার চুলগুলো এক হাতে কানের পাশে গুজে দিয়ে বলল, এই শটটা তোলা যেন খুব তাড়াতাড়ি হয় ম্যাডাম। আমি অপেক্ষায় থাকব, একদম মন থেকে। উনি আমার হাতটা ছেড়ে দিলেন। ওনার কথাটা শুনে আমি লজ্জায় লাল হয়ে গেলাম। না, আর ওনার সামনে থাকা যাবে না। তাই আমি তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে দৌড়ে বাড়ির ভিতরে চলে গেলাম। বাড়ির ভিতরে ঢুকতে দেখতে পেলাম আম্মু বসে বসে পাশের বাড়ির আন্টির সাথে কথা বলছে। আমি চুপি চুপি গিয়ে আম্মুর পিছনে গিয়ে পেছন থেকে ঝাপটে ধরলাম। আম্মু কেমন আছো? আমি ধরতে আম্মু পুরো ভয় পেয়ে গেল, কিন্তু পেছন ফিরে আমার মুখ দেখতে
পলকে হেসে ফেলল আর আমার কানটা ধরে বললেন, ফাজিল মেয়ে, একটুও চেঞ্জ হসনি, সেই আগের মতোই রয়ে গেলি। আমি তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। কখন এলি? জানালি না যে আসবি, বলে আম্মু আমাকে জড়িয়ে ধরল। এই তো এইমাত্র আসলাম। আমি নিজেও জানতাম না তোমাকে কেমনে বলবো। শান আসেনি? আমি একটু অভিমান করে নিয়ে বললাম, আমি এলাম, একবারও আমার কথা জিজ্ঞেস না করে ওই হনুমানটার কথা জিজ্ঞেস করছো। যাও, কথা নেই তোমার সাথে। এ থেকেও আঙ্কেল আন্টি ভালো। আমাকে শান ভাইয়া, সরি, শানের থেকে বেশি ভালোবাসে। তুই শানকে এখনও ভাইয়া বলিস? উফ মা, এখন প্লিজ তুমি শুরু হয়ে যেও না। এমনিতেও এর জন্য অনেক বকা শুনেছি, এখন আর বলি না। এখন বল, শান কই? বাবা, শান করে তো মাথা খারাপ করে দিবা। আমাকেও একবার জিজ্ঞেস করো আমি কেমন আছি। আম্মু আমার গালে এক হাত রেখে বললেন, আমি জানি তুই ভালো আছিস, কারণ শান কখনো তোকে খারাপ রাখতে পারে না। আমি আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে বললাম, বাবা এত বিশ্বাস? আম্মু মুচকি হেসে বলল, কারণ আমি শানকে চিনি ছোট থেকে। ওই ছেলেটা এমন যে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। আমি ছোপায় বসে বললাম, আসতে তোমার বিশ্বাসযোগ্য মানুষ। আমি অভিমান নিয়ে বললাম, আম্মু আমার দিকে তাকিয়ে হাসলে আর আমাকে বুকে টেনে নিলেন। তারপরও কি আর অভিমান করা যায়? আমিও আম্মুকে জড়িয়ে ধরলাম। এতক্ষণে পাশের বাড়ি আন্টি বসে বসে শুনছিল। হঠাৎ করে উঠল, কেমন আছিস সোহা? এই তো ভালো আপনি? ভালো। তা হ্যাঁ রে, স্মৃতি যে বিয়ের সময় পালিয়ে গেল তা নিয়ে এ বাড়িতে সবাই কোনো কিছু বলে না তো? কি বলবে? না, কথা শোনায় না নাকি? কথাটা শুনে আমার প্রচুর রাগ হলো। এই মহিলাকে আমি মোটেও পছন্দ করি না। সারাদিন কুটনামি করে ওনার স্বভাব। এর কথা ওকে বলে আর ওর কথা ওকে। আম্মু যে কেন এই মহিলাকে ঘরে ঢুকতে দেয় মাঝে মাঝে, এটাই আমার মাথায় আসে না। আমি কিছু বলবো তার আগে পেছন থেকে কেউ একজন উঠে বলেন, কেন? ও কথা শুনলে বুঝি আপনার শুনতে খুব ভালো লাগতো? তারপর এই নিয়ে সবাইকে হেঁটে হেঁটে বলতে সুবিধা হতো। দোষটা কি ওর ছিল যে ওকে কেউ কিছু বলবে? আপনাদের মন মানসিকতা এত নিচু কেন? দেখছেন একটা পরিবারের উপর দিয়ে 2 দিন আগে এত বড় একটা ঝড় চলে গেল, আর আপনাদের সেটা রসিয়ে এসে বারবার এর কথাই জিজ্ঞেস করবেন কেন? এতে ওনাদের ওপর কী প্রভাব পড়ছে ভেবেছেন একবার? নিজের বাড়ির খবর রাখেন না, এসেছেন পরের বাড়ির খবর নিতে। কথাটা শুনেই পিছন ফিরে দেখলাম শান দাঁড়িয়ে আছে। আমার মুখে হাসি ফুটে উঠল। শানের কথা শুনে আমিও বললাম, একদম ঠিক। তা আন্টি, শুনলাম আপনার মেয়ে ওই দিন রাসেল ভাইয়ার সাথে হোটেলে হাতে নাতে ধরা পড়েছে। সেটা এভাবেই হেঁটে হেঁটে সবাইকে বলছেন তো, নাকি শুধু অন্যের মেয়েটাই বলছেন? আমার বোন তো সেই দিক থেকে অনেক ভালো আছে। আমার কথা শুনে আন্টি রেগে আমাকে চোখ রাঙিয়ে বলল, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলে গেছো নাকি? বেয়াদবের মতো কথা বলছো কেন? না আন্টি, ভুলিনি, বড়দের থেকে শিখেছি কিভাবে কথা বলতে হয়। শান আমার পাশে দাঁড়িয়ে বলল, শুনে নিয়েছেন, এবার আপনি আসতে পারেন। আর কখনো যেন আপনাকে এ বাড়িতে আশেপাশে না দেখি, তাহলে আরও আপত্তিকর কথা শুনতে হতে পারে। শান ভাইয়ের কথাটা আন্টি আম্মুকে বাস খাই গলায় বললেন, মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে এত অপমান না করালেও পারতে রুমানা, আমি এমনিই বলছি। এমন হলে কোনো প্রতিবেশীকে পাশে পাবে না, বলে উনি হনহনিয়ে বেরিয়ে গেল। উনি যেতে যেতে আমি চিৎকার করে বললাম, আরে যান, আপনার মতো 2-1টা প্রতিবেশী না থাকলেও হবে যত সব। এত কিছু করেও কিছু মানুষ এখনও নিজের দোষটা রিয়েলাইজ করতে চায় না, যেন দোষটা স্বীকার করলে পাপ হবে। আম্মু মন খারাপ করে বলল, দূর, তোরা এভাবে বলতে গেলি কেন? দোষটা তো আমাদের মেয়েরই করেছে, তাই কথা তো একটু শুনতেই হবে। শান আম্মুর কাঁধে জড়িয়ে বলল, না মামুনি, এখানে কারো দোষ নেই।
প্রত্যেকটা মানুষ একটা পছন্দ অপছন্দ আছে। তোমরা বিয়ে ঠিক করার আগে একবারও জিজ্ঞেস করেছিও স্মৃতি কি চায়, আমাকে পছন্দ করে কি না? আজকে যদি স্মৃতি তোমাদের কথাটা ভেবে বিয়ে করেও নিত তাহলে আমাদের দুজনের জীবনটা নষ্ট হতো। ও কখনো আমার সাথে ভালো থাকতো না। আর না আমি, তাও যা করেছে একদম ঠিক করেছে। যাকে ভালোবাসে তার সাথে গিয়েছে, আর আমি ওকে ফুল সাপোর্ট করি। আমার কোনো অভিযোগ নেই। তোমরা আর এটা ভেবে মন খারাপ করো না। আম্মু ছল ছল চোখে শান ভাইয়ার হাতে হাত রেখে বলল, তোর সাথে এতটা হওয়ার পরও তুই এমন মনোভাব রেখেছিস, সেটা দেখেই ভালো লাগলো বাবা। সোহাকে একটা সত্যিকার মানুষের হাতে তুলে দিতে পেরেছি, তাতেই আমি খুশি। শানের এত প্রশংসা কেন জানি শুনে একটু হিংসা হচ্ছিল। তাই আমি টোন কেটেই বললাম, ওনাকে এত ভালো বলার কিছুই হয়নি আম্মু। উনি যে পরিস্থিতির মধ্যে দিয়ে ওই দিন গিয়েছে, সেই পরিস্থিতির মধ্যে দিয়ে আমিও গিয়েছি। ওনার ভাই পালিয়েছে, আমরা তো তা নিয়ে কিছুই বলিনি। তাই ওনার কোনো অধিকারও নেই আমাদের ওপর অভিমান করার। আম্মু কিছু বলবে তার আগে শান বলল, মামুনি তুমি কি কোথাও পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? কি বলিস? আমি তো কিছু দিয়ে আসিনি চুলায়। না মামুনি, এটা সেই পোড়া না, এখানে কারো মন পড়েছে। তুমি আমার প্রশংসা করছো সেটা তো কেউ চোখের সামনে দেখতেই পাচ্ছে না। প্রথমে আম্মু কথাটা না বুঝলেও যখন বুঝতে পারল, আম্মু তার শান একসাথে হেসে উঠল। আমি কটমট চোখে ওদের দুজনের দিকে তাকাতেই দুজনের হাসি বন্ধ হয়ে গেল। আম্মু বললেন, তোরা দুজনই এক রকম হয়ে গেলি, এভাবে ঝগড়া করে কি জীবন কাটাবে? আমার কেন জানি না এসব কথা আর ভালো লাগছিল না। হঠাৎ কি বলতে কি বলে দিব মুখ ফসকে তখন ব্যাপারটা খারাপ হয়ে যাবে। তাই আমি বললাম, উফ মা বাদ দাও তো, এখন কিছু খেতে দাও, অনেক ক্ষুধা লাগছে। কতদিন তোমার হাতের খাবার খাই না। আরে দেখেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম, আসছি আমি এখনই। আরে মামুনি, এত কষ্ট করার কোনো দরকার নেই। দিন দিন তোমার মেয়েটা রাক্ষসী হয়ে যাচ্ছে। এইমাত্র খেয়ে আসছে বাসা থেকে, এত খেলে পরে কুমড়ো পটাশ হয়ে যাবে, তখন বুঝবে। হলে হব, আপনার সমস্যা কি? আমারই তো সমস্যা, কারণ জিনিসটা তো আমারই। ওনার কথা শুনে আমি একবার আমার দিকে তাকালাম, মানে আমি কোন দিক থেকে কোনো জিনিসের মতো দেখতে। অদ্ভুত। আমি কিছু বলতে যাব তখনই শান বলল, স্টপ স্টপ, এখন ঝগড়া করার টাইম নাই। তোলা থাক, অফিস থেকে এসে করব। আসছি মামুনি। মানে এখনই চলে যাবি? খেয়ে যা, একদমই টাইম নেই, পরে খাবো, বাই। শান চলে গেল, আর আমিও টিভির সামনে বসে কার্টুন চ্যানেলটা অন করে দেখতে লাগলাম, আর মনে মনে শানকে বকতে লাগলাম। শান আজকে প্রথম ওদের চট্টগ্রাম শাখায় অফিসটাতে এসেছে, কারণ এটা আরও সামলাতো। এর আগে একবার দুইবার এসেছিল মিটিংয়ের জন্য, তবে এত ভালো কারো সাথে পরিচিত হতে পারিনি। শানের আজকের প্রথম দিন, তাই সব স্টাফরা দাঁড়িয়ে আছে শানকে ওয়েলকাম করার জন্য। শান অফিসে প্রবেশ করতেই সবাই শানকে ফুলের মালা দিয়ে ওয়েলকাম জানালো। ম্যানেজার অফিসের সবার সাথে পরিচয় করিয়ে দিল, স্যার এটা আপনার পিএ নুসরাত তুবা। হ্যালো স্যার। মেয়েটাকে পরিচয় করিয়ে দিতেই মেয়েটা শানের দিকে হেসে হাত বাড়িয়ে দিল। শান মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখল মেয়েটা যথেষ্ট সুন্দরী, রুচিবোধ সম্পন্ন। যদিও হাতটা স্বাভাবিকভাবে বাড়ালো তাহলে হয়তো শান ধরত, কিন্তু মেয়েটার হাত বাড়ানোর ভঙ্গিটা আর তাকানোটা শানের মোটেও ভালো লাগলো না। শানের অস্থির লাগতে লাগলো। শান বেশ বুঝতে পারছে মেয়েটা ওকে
ইমপ্রেস করার চেষ্টা করছে, আর শানের এমন গায়ে পড়া মেয়ের মোটেও পছন্দ না। তাই হাত না মিলিয়ে শুধু মুখে বলল, হ্যালো। শানের ব্যবহারে মেয়েটার চোখ মুখ কুঁচকে গেল, এতক্ষণের হাসিটাও মিলিয়ে গেল। বোঝা যাচ্ছে মেয়েটা শানের এই ইগনোরেন্সটা পছন্দ করেনি। মেয়েটার হাত নামিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ালো। শান সবার সাথে পরিচয় হওয়ার পরে বলল, থ্যাঙ্কস টু অল অ্যান্ড গো ব্যাক টু ওয়ার্ক। এতদিন আরশকে সবাই যেভাবে হেল্প করছেন, আশা করি আমাকেও করবেন, কারণ আপনাদের সহযোগিতা ছাড়া আমার একার পক্ষে কিছু সম্ভব না। সবাই একসাথে বলল, ওকে স্যার। এরপর ম্যানেজারের দিকে ফিরে বলল, মিস্টার রহমান, আপনি আমাকে এতদিন শুধু পুরনো ফাইল, অ্যাকাউন্টসের হিসাব, যাবতীয় ইম্পর্টেন্ট মিটিংয়ের রেকর্ড, কোথায় কত ডিল হয়েছে সেগুলো আমাকে দেখান। আমি একটু সেসব দেখতে চাই। ওকে স্যার। সবার সাথে টুকটাক কথা বলেই শান নিজের ক্যাবিনের দিকে গেল। কিছুক্ষণ পর ম্যানেজার এলো, তার সাথে সেই তুবা বলে মেয়েটিও এলো। মেয়েটিকে দেখতেই শানের আবার বিরক্ত লাগলো। ম্যানেজার বলল, স্যার, আপনি যা যা চেয়েছিলেন এখানে সব আছে, আর রিসেন্ট যে মিটিংটা চলছে সে ব্যাপারে তুবা আপনাকে বলবে, কারণ ওই ছিল আরশ স্যারের সাথে। শান ফাইলগুলোর দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এখন আপনারা দুজনেই আসতে পারেন। আমার যখন লাগবে আপনাকে ডেকে নেব। তখনই তুবা বলল, বাট স্যার, মিটিংয়ে ইনফরমেশনটা। শান কিছুটা বিরক্তর সাথে হেসে বলল, যখন লাগবে বলবো আপনাকে, কেমন? এখন আসুন। তারপর তুবা আর ম্যানেজার দুজনেই বেরিয়ে গেল। শান পুরানো ফাইলগুলো থেকে ওর কাজ করা শুরু করলো, কারণ ওর অফিসের পরবর্তী ডিসিশন নিতে প্রথমে কাজগুলো বুঝতে হবে। আমি বসে বসে কার্টুন দেখছিলাম, তখন আমার ফোনের একটা নাম্বার থেকে কল এলো। কলটা আসতে আমি রিসিভ করে আমার রুমে চলে গেলাম। কিরে, তোর খবর কি বল তো? তোর ফোন বন্ধ কেন? আমি কতটা টেনশনে ছিলাম তোর কোনো ধারণা আছে? কি হয়েছে সেই দিন? উফ আপু, আমাকে কিছু বলতে দিবি? সব তো তুই বলছিস। তো বলবো না? সেই দিন পর তোর তো আর খবর নাই। শান ভাইয়া কি সব জেনে গেছে? আর বলিস না। কেন, কি হয়েছে? তারপর আমি আপুকে সব কিছু খুলে বললাম। শুধু বয়ফ্রেন্ড নিয়ে যে ঝামেলাটা হয়েছিল সেটা চেপে গেলাম, কারণ এটা বললে আপু 1000 প্রশ্ন করবে, যার উত্তর আমি এখনও দিতে পারছি না। আপু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, ভাগ্যিস শুনতে পাইনি। এজন্য আর কল দেওয়ার সাহস পাইনি পরে। ভালো করছিস, না হলে আমার জন্য তোর সংসারেও ঝামেলা বাঁধত। ধ্যাত, তেমন কিছু না। আচ্ছা শোন, তোরা কোথায় আছিস? চট্টগ্রাম শহরে আছিস তো, নাকি বাহিরে? না, চট্টগ্রামে আছি, ফারিনের বাসায়। ফারিনাপুর বাসা কই? কাঠঘর না? আচ্ছা, আমি আসবো। আর এই নাম্বারে কল দিলে কি তোকে পাওয়া যাবে? হ্যাঁ, এটা ফারিনের নাম্বার, পাবি। আচ্ছা। আপুর সাথে কথা বলে একবার আশেপাশে তাকিয়ে দেখলাম মা শুনেনি তো আবার। তারপর একটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে বিছানায় শুয়ে পড়লাম। অনেকক্ষণ কাজ করতে করতে শানের টায়ার্ড লাগছিল, তাই ফ্রেশ ফিল হওয়ার জন্য ওর ক্যাবিনে জানালা খুলে সেখানে দাঁড়িয়েছিল, এক হাতে কফি আর এক হাতে পকেট দিয়ে। হঠাৎ কেউ একজন এসে পেছন থেকে শানকে জড়িয়ে ধরল। আচমকা এমন হতে ও একটু আশ্চর্য হলো। আরও আশ্চর্য হলো যখন শান তার চেহারা দেখল। ঐশী, তুমি এখানে? ঐশী মুখে একটা হাসি টেনে বলল, তোর
অন্য কাউকে আশা করেছিলি নাকি? শান কফি কাপটা টেবিলে রেখে বলল, কবে এসেছো? ঐশী একটু অভিমান করে বলল, কালকেই। সকালে এতগুলো ফোন দিলাম, রিসিভ করলে না কেন? ফোনটা আমার কাছে ছিল না তাই। ঐশী কান্না ফেস করে বলল। ওকে, বাট শান, এখানে এসে যেটা শুনলাম সেটা মোটে বিশ্বাস হচ্ছে না। তুমি বিয়ে করছো শান? কে বলছে? আব্বু বলছে। তুমি মন থেকে বিয়েটা করনি না? শুনেছি যার সাথে বিয়েটা হওয়ার কথা ছিল সেই মেয়েটা পালিয়ে গেছে। আর এখন যে তোমার বউ, ওকে বাধ্য হয়ে বিয়ে করেছো। তেমনটা নয় ঐশী। যেমনই হোক, আমি কিছু শুনতে চাই না শান। তুমি আমার ছিলে আর আমারই থাকবে। যত তাড়াতাড়ি পারো ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও, তাহলে আর আমাদের মধ্যে কোনো বাধা থাকবে না।